একই রকম, সামান্য একটু এদিক সেদিক কম বেশি আছে, কিন্তু আলোচনা মেইন আলোচনাটা আসলে একই রকম। সেই কথাই কালকে বলছিলাম যে আসলে যেখানে একটু ব্যতিক্রম আলোচনা, সেই আলোচনাগুলো আমরা একটু এখানে করার চেষ্টা করব। তো আয়নীকরণ শক্তি যেমন ইলেকট্রন আসক্তি এবং প্রতিরোধকতা একই, যে আকার বড় হলে কম হয়ে যায়, আকার ছোট হলে বেশি হয়। তো আকার কম বেশি কিভাবে হয় সেটা আমরা এর আগে খুব ভালো করে আমরা আলোচনা দেখে নিয়েছি, যে আকার ছোট কিভাবে হয়। এখানে ব্যতিক্রম প্রশ্ন, যে আকার ছোট অথচ ইলেকট্রন আসক্তির মানটা কম, আবার আকার বড় ইলেকট্রন আসক্তির মানটা কম, এই ছিল প্রশ্ন। আহ, যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন, অথচ ক্লোরিনের আকারটা ছোট, ক্লোরিনের আকারটা হলো বড়। তো এটাই তোমাকে এখন বলতে হবে। তো ঠিক আগের প্রশ্নের উত্তর বলার ধরন আগের মতোই, যে আমরা আকারের কথা তো বলবোই, প্লাস আরো একটা বিষয় উল্লেখ করবো, সেটা হলো যেখানে আমরা বলতে হবে আমাদের এই যে ইলেকট্রন ঘনত্বের বিষয়টা এখন বলতে হবে, যে ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রন আসক্তির মানটাকে প্রভাবিত করে থাকে। ইলেকট্রন ঘনত্বের কারণে ইলেকট্রন আসক্তির মানটা কম হয়ে থাকে, বেশি হয়ে থাকে। তো কালকে তোমাদের এটা বলার চেষ্টা করেছিলাম যে যে ফ্লোরিন হচ্ছে 9, তার ইলেকট্রন বিন্যাস এখানে আমরা দেখেছিলাম যে ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, আর ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তার মানে এখানে একটা শক্তি স্তর এখানে বেশি আছে, ক্লোরিনের জন্য একটা শক্তি স্তর এখানে বেশি, আর ফ্লোরিনের শক্তি স্তর হচ্ছে একটা, ক্লোরিনের সাথে কম। ফ্লোরিন হচ্ছে দুইটা, একটা মানে শক্তি স্তরগুলো আমরা সাধারণত নির্ভর মানে গণনা করবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যার যত হবে তার ততগুলো শক্তি স্তর, বা তার ততগুলো প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর এবং শক্তি স্তর এটা বলতে আমরা মানে বলছি এই জন্য, যেমন দেখো এখানে 2s 2p, তারপরে এখানে ধরো 2s 2p, তারপরে 3s 3p। তার মানে এখানে অনেকগুলো শক্তি স্তর, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যেমন ফ্লোরিনের ক্ষেত্রে 1s 2 1 2, আর ফ্লোরিনের ক্ষেত্রে আছে 1 2 3। এই যে 1 2 3 1 2 এগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা সাধারণত প্রধান শক্তি স্তরগুলোকে বোঝাই। এই প্রধান শক্তি স্তরগুলোর মধ্যে আবার কিছু ছোট ছোট শক্তি স্তর আছে, সেই ছোট ছোট শক্তি স্তরগুলোকে আমরা এসপিডি এগুলো দিয়ে আমরা ইন্ডিকেট করে থাকি। তো এই জন্য আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে ক্লোরিনের এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে 3টা, আর ফ্লোরিন হচ্ছে 2টা। তো 3টা আর 2টা, তার মানে আকার অনেক ছোট বড়। আকার অনেক ছোট বড় হওয়ার কারণ হওয়া সত্ত্বেও ফ্লোরিনটা হচ্ছে কম হয়ে যাচ্ছে আর ক্লোরিনটা বেশি হয়ে যাচ্ছে। এখানে আমাদের যুক্তিটা হলো ইলেকট্রনের ঘনত্ব, আমার এখানে যে ব্যাখ্যাটা করব। তো দেখো ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, সেখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে দেখো, এসে আছে 2টা, আর পিতে আছে এখানে হলো 5টা, তাহলে 7টা। আবার ক্লোরিনের এখানেও ঠিক 3s 3s এ আছে 2টা এবং পিতে আছে 5টা, এখানেও কিন্তু 7টাই আছে। তাহলে ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তর ইলেকট্রন আছে 7টা, আর ক্লোরিনের বহিস্থ স্তর সেখানে ইলেকট্রন আছে 7টা। এখন আমাদের বলতে হবে যে আসলে ফ্লোরিনের যে বহিস্থ স্তর, সেই বহিস্থ স্তরের আকারটা ছোট, আয়তনটা ছোট, আর ক্লোরিনের ক্ষেত্রে বহিস্থ শক্তি স্তরের আকারটা আসলে বড়। সেটা যদি আমরা একটু চিত্র দিয়ে যদি একটু দেখি, তাহলে আমাদের এরকম পরিষ্কার একটু মনে হবে। এই চিত্রটা কি দেখা যাচ্ছে তোমাদের? হ্যালো? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো এখানে আমি শক্তি স্তরগুলোকে তোমাকে ইন্ডিকেট করেও দেখিয়েছি, যে এটা হলো 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার, 1 নাম্বার শক্তি স্তর। তারপরে হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর, 2টা শক্তি স্তর, 2টা প্রধান শক্তি স্তর। আর ক্লোরিনের ক্ষেত্রে এইটা হচ্ছে নিউক্লিয়াস, তারপরে এটা হলো 1 নাম্বার শক্তি স্তর, তারপরে হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর, তারপরে হলো 3 নাম্বার শক্তি স্তর। তো ভিতরের শক্তি স্তরগুলো আমি ইলেকট্রন দেখাই দিই এই জন্য, যে ওটা দেখানোর প্রয়োজন আমাকে, যেটা মেইনলি দেখাতে হবে সেটা হলো বহিস্থ শক্তি স্তর। এই বহিস্থ শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর, এখানে এস শক্তি স্তরও আছে, পি শক্তি স্তরও আছে। ঠিক এখানেও তাই, এসও আছে ক্লোরিনের ক্ষেত্রে, এখানে এসও আছে, পিও আছে। তো দুটাতেই ইলেকট্রন হচ্ছে 7টা করে। এখন এই দ্বিতীয় শক্তি স্তরের আকার তোমরা দেখতে পাচ্ছ, এবং ক্লোরিনের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরের আকার। অর্থাৎ এক কথায় ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরের আকার আর ক্লোরিন এবং ফ্লোরিন দুজনের বহিস্থ শক্তি স্তরের আকার অনেক কম বেশি, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এই জন্য দেখো ইলেকট্রনের মাঝে আসলে দূরত্বটা আসলে
ফ্লোরিনের তুলনায় ফ্লোরিনের বহিস্থ শক্তি যে ইলেকট্রনগুলো আছে তাদের মধ্যে যে দূরত্ব আর ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন আছে তাদের মধ্যে দূরত্ব অনেক কম বেশি হওয়ার কারণে আমরা বলছি যে আসলে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্বটা হচ্ছে কম, মানে যে এরিয়া সেই এরিয়ার তুলনায় ইলেকট্রনের অবস্থান সংখ্যাটা হচ্ছে কম। আর পক্ষান্তরে ফ্লোরিনের যে এরিয়া সেই এরিয়ার তুলনায় ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে বেশি। বেশি মানে এরিয়ার তুলনায় বেশি আমরা বলবো, আসলে ইলেকট্রনের সংখ্যা বেশি এরকম না, মানে এরিয়ার তুলনায়। যে ক্লোরিনের এরিয়া এত বড় সেখানে ইলেকট্রন 7টা, আবার ফ্লোরিনের এরিয়া এত ছোট সেই তুলনায় কিন্তু ইলেকট্রন হচ্ছে সেই 7টাই। এই জন্য বলছি এরিয়ার তুলনায় ইলেকট্রন সংখ্যা ফ্লোরিনের ক্ষেত্রে বেশি এবং ক্লোরিনের ক্ষেত্রে আছে এরিয়ার তুলনায় ইলেকট্রন সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু সংখ্যার দিক থেকে সমান। তো এই যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু এরিয়াটা কম বেশি, এই জন্য আমরা ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কম বলছি আর ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্বটা আমরা বেশি বলছি। এখন আমরা তো বলছি যে একটা ইলেকট্রন আসক্তির সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রন আমরা বাইরে থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা বহিস্থ শক্তি স্তরে রাখবো, একটা আয়ন তৈরি হবে। এই যে ইলেকট্রন নিয়ে আসলাম, এই নিয়ে আসার জন্য কিছু শক্তি আমরা এখান থেকে পাই, এই শক্তিটাকে আমরা বলছি হলো ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন নিয়ে আসবো, সেই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াস কিন্তু কি করবে, আকর্ষণ করবে। ইলেকট্রন যে আমরা নিয়ে আসবো সেই ইলেকট্রনকে এই নিউক্লিয়াস আকর্ষণ করবে। আবার এখানে ক্লোরিনের ক্ষেত্রে সেখানে আমরা বহিস্থ শক্তি বাইরের থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে বহিস্থ শক্তি স্তর রাখবো, সেই ইলেকট্রনকে এখানে নিউক্লিয়াস আকর্ষণ করবে। তো এখানে আকর্ষণ, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ একটা বল এখানে কাজ করে, আবার ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করে, এই একটা বলও কাজ করে। তাহলে এইখানে আমরা দুইটা বলকে আমরা এখানে বিবেচনা করব, যে এক হচ্ছে ইলেকট্রন নিজেদের মধ্যে যে বিকর্ষণ করে সেটা একটা বল শক্তি বা সেটা একটা ঘটনা, আর একটা ঘটনা হচ্ছে যে ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করে, এটা একটা। মানে আকর্ষণ আর হচ্ছে বিকর্ষণ, এখানে দুইটা শক্তিকে আমরা এখানে বিবেচনা করব। তো দেখা যাচ্ছে যেহেতু ফ্লোরিনের ক্ষেত্রে যেহেতু বিকর্ষণ, যেহেতু ইলেকট্রন ঘনত্বটা বেশি, এখানে ইলেকট্রন যদি আমি নিয়ে আসি তাহলে সেই আগত ইলেকট্রনের সাথে আগে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোর বিকর্ষণ বলটা এখানে বেশি হবে আকর্ষণ বলের চাইতে। অর্থাৎ ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনকে নিয়ে আসবে, সেই ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করবে, এই মানটা, এই আকর্ষণ মানটা। আর এই নিয়ে আসার পরে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে যে একটা বিকর্ষণ মানে দেখাবে, সেই বিকর্ষণ আর এই আকর্ষণ। আবার ক্লোরিনের ক্ষেত্রে এখানে ওই সেই আকর্ষণ এবং বিকর্ষণ, এই দুইটা বিষয় প্রত্যেকটা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখব যে এই তোমার ক্লোরিনের ক্ষেত্রে আকর্ষণটাকে আমরা এখানে প্রাধান্য হিসেবে আমরা বুঝতে পারবো, যেটা এখানে আকর্ষণ বলটি হচ্ছে এখানে বেশি আর বিকর্ষণের মানে চাইতে। আর এখানে আমরা দেখবো যে আকর্ষণের সাথে বিকর্ষণের পরিমাণটা তুলনামূলকভাবে কম, বেশি। আকর্ষণের চাইতে বিকর্ষণের পরিমাণটা তুলনামূলক কম। আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখবো যে বিকর্ষণের চাইতে আকর্ষণের মানটা হচ্ছে বেশি। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে ইলেকট্রনের ঘনত্ব কম থাকার কারণে ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বলটা কম হবে, কিন্তু আকর্ষণ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। আর এই ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্ব বেশি হওয়ার কারণে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা তুলনামূলকভাবে কম, এবং ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। তো যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করবে, আমরা তো সেটা সবসময় বলে আসছি যে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলটাকে আমরা আসক্তি বলছি। যেহেতু এখানে ক্লোরিনের এখানে বেশি হচ্ছে তুলনামূলকভাবে, দুইটাকে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম। তো সেই কারণেই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা হয়ে যাচ্ছে কম, আর ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা হয়ে যাচ্ছে বেশি। এইভাবে তোমাকে এখানে ব্যাখ্যাটা করতে হবে। তো এখানে দেখো নিচে এখানে এইভাবে কথাটা বলার চেষ্টা করা হয়েছে যে এখানে কি বলছে যে পর্যায়, আচ্ছা, সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসে ফলে নিউক্লিয়াস ও বহিস্থ শক্তি স্তরে বহিস্থ শক্তি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। আচ্ছা, এই জন্য ছোট পরমাণু নিজের দিকে তার বন্ধন ইলেকট্রনকে টানার সুযোগটা বেশি হয়, এই কারণে পর্যায় থেকে ডান থেকে বাম হয়। এটা আমরা অন্য প্রশ্ন বলছি। এইখানে দেখো যে সেই একই কথা এখানে ব্যাখ্যাটা এখানে দিচ্ছে যে এজন্যই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, অর্থাৎ এখানে যেটা বলছে যে ফলে এ স্তরে অবস্থানকারী ইলেকট্রনের 7টি ইলেকট্রনের গড় চার্জ ঘনত্ব বেশি, অর্থাৎ ফ্লোরিনের জায়গাটা বহিস্থ শক্তি স্তরের জায়গাটা কম হওয়ার কারণে চার্জ ঘনত্ব বেশি, তাই আগত ইলেকট্রনকে শক্তি স্তরের ইলেকট্রনের বেশি বল দ্বারা বিকর্ষণ করে।
এই জন্যই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা কম, অপরদিকে ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরের আকার বড়, ফলে এই স্তরে অবস্থানকারী 7টি ইলেকট্রনের গড় চার্জ ঘনত্ব কম, তাই আগত ইলেকট্রনকে শক্তি স্তরের ইলেকট্রন কম বল দ্বারা বিকর্ষণ করে, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে বেশি। অর্থাৎ যে ইলেকট্রনটা আমরা নিয়ে আসবো সেই ইলেকট্রনের সাথে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে বিকর্ষণটাই সেখানে আমরা মেইনলি আমরা দেখব যে বিকর্ষণটাই সেখানে বেশি হয়ে যাচ্ছে। আর ক্লোরিনে যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব যেহেতু কম, ইলেকট্রন ঘনত্ব কম বা ইলেকট্রন চার্জ ঘনত্ব কম, এই জন্য আগত ইলেকট্রনের সাথে এখানে বিকর্ষণটা কম হবে, বাট আকর্ষণের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি হবে। এই জন্য আমরা বলছি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম আর ক্লোরিনের হচ্ছে বেশি। তো এই যে ব্যতিক্রম ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু প্রায় কিন্তু থাকে। এখন তোমরা আমাকে বলো যে এই প্রশ্নের আলোচনা কার কোনো সমস্যা বা বোঝা গেছে কিনা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর সবাই হ্যালো? স্যার বুঝতে পারছি। জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আমি পরের আলোচনা সেটাতে আমি যাই যে আহ, তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা এখানে নতুন করে আমাদের মানে ওইভাবে বলার মধ্যে কিছু নেই, আমরা সে একই কথা বলবো, শুধু সংজ্ঞাতে একটু ভিন্নতা থাকবে, সেই ভিন্ন জিনিসটা আমরা দেখব। আয়নীকরণ শক্তিতে আমরা দেখেছি ইলেকট্রন বের করে দেওয়ার শক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন আসক্তিতে দেখলাম যে একটা ইলেকট্রন ভিতরে নিয়ে আসবো, নিয়ে এসে অ্যাড করবো একটা আয়ন, সেক্ষেত্রে একটা আয়ন তৈরি হয়, এর জন্য যে শক্তির পরিবর্তন হয় বা শক্তি পাই সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর এখানে আবার বলবো যে না, দুইটা পরমাণু যে বন্ধন তৈরি করে সেই বন্ধন তোমার সেই ইলেকট্রনের উপরে ওই পরমাণুগুলোর নিউক্লিয়াস একটা আকর্ষণ বল মানে বজায় রাখে, আকর্ষণ বল আসলে তৈরি করে, ওই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে আমরা বলছি যে দুইটা পরমাণু যে তোমার তৈরি করে, তারা যে বন্ধন তৈরি করে সেই বন্ধন ইলেকট্রন আকর্ষণ করে, সেই বন্ধন ইলেকট্রনগুলোকে ওই পরমাণুগুলো আবার আকর্ষণ করে, এই আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ বন্ধন ইলেকট্রন নিজের দিকে যে আকর্ষণ করার যে প্রবণতা, এটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা তিনটা সংজ্ঞা কিন্তু তিন রকমই দেখলাম, তোমরা সংজ্ঞা তিনটাকে তুমি এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এখানে বলছি যে বন্ধন ইলেকট্রন, আমি যদি একটু উপরের দিকেই যাই, একটা ওই ছবিটার দিকে যদি তোমাকে আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখো মনে করো যে এই দুইটা পরমাণু একটা বন্ধন তৈরি করতে, বন্ধন তৈরি করলে দুইজন এবং একটা সমযোজী বন্ধন তৈরি করে। সমযোজী বন্ধন তৈরি তোমরা জানো যে সমযোজী বন্ধনটা হচ্ছে কি? সমযোজী বন্ধনটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করা, অর্থাৎ দুইটা পরমাণু ইলেকট্রন দেবে। এখন দেখো একটা পরমাণু একটু ছোট আর একটা পরমাণু ধরো একটু বড়, তো এই দুইজন পরমাণু যে ইলেকট্রন দেয় শেয়ার করে, সেই দুইটা ইলেকট্রন দুইটা পরমাণুর কিন্তু আসলে যদি সমযোজী সমান দূরত্বে থাকে, অর্থাৎ দুইটা পরমাণু থেকে সমান দূরত্বে। এখন আমি এই যে এখানে কার্যটা তোমাদের দেখাচ্ছি, ধরো এইখানে দুইটা হয়তো ইলেকট্রন থাকবে, এই জায়গাতে দুইটা হয়তো ইলেকট্রন থাকবে, তো এই দুইটা ইলেকট্রন থেকে দুইটা পরমাণুর নিউক্লিয়াসের যে দূরত্ব কি একই রকম হবে? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ এই যে না, এইখানে একই ধরো রকম না। এখানে যে কার্যটা আছে, ধরো এখানেই দুইটা ইলেকট্রন এখানে আছে, এই দুইটা ইলেকট্রনকে এই দুইটা পরমাণু কিন্তু আবার তারা সমানভাবে তারা কি করে আকর্ষণ করে, এই আকর্ষণ ফলে যে বন্ধনটা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে একটা বন্ধন, এবং সেটা বলছে সমযোজী বন্ধন। যেহেতু দুটো ইলেকট্রন সমানভাবে শেয়ার করে তারা বন্ধন তৈরি করছে, এই জন্য এই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। আর এই যে আকর্ষণ করছে, এই আকর্ষণটাকেই আমরা বলছি উভয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা এখন দেখবো যে আসলে এই যে বন্ধন, দুইটা ইলেকট্রন দুইটা পরমাণু নিউক্লিয়াস থেকে একই দূরত্বে কিনা। অবশ্যই একই দূরত্ব না, কারণ দুইটা পরমাণুর আকারই হচ্ছে দুই রকম। অর্থাৎ দুইটা পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর এবং তারপরে তারও আরেকটু বাইরে ইলেকট্রন দুটো আছে। তাহলে আমরা দেখবো যে মানে বুঝতে পারছি যে যে পরমাণুর আকারটা আসলে ছোট, সেই পরমাণু থেকে ওই বন্ধন ইলেকট্রন দুটার দূরত্ব হচ্ছে কম। আর যে পরমাণু আকারটা বড়, তার থেকে ওই বন্ধন ইলেকট্রন দুইটার দূরত্বটা হচ্ছে বেশি। এখন যেহেতু আমরা তো শুরুতে তো আমরা বলেই ফেলছি, সংজ্ঞাতে তো আমরা বলেই ফেলছি যে
হ্যাঁ, তো আমরা যা বলছিলাম, এখন আমরা তো সংজ্ঞাতে তো বলেছি যে আসলে আকার মানে মানে কারণের মানে যে পরিচ্ছন্নতা মাঠে যে প্রভাবিত সেটা আমরা বলেই ফেলছি, মন্তব্য তো করেই ফেলছি যে আকার আসলে ছোট বড় হলে পরিচ্ছন্নতা মাঠটা আসলে কম বেশি হয়। তাহলে এখন যেহেতু আকার ছোট বড় কথা আমরা বলে ফেলছি, আর এখানে আকারের কথাই মূলত আমরা হাইলাইট করলাম যে আকার এখানে একজনের দিকে বেশি হয়ে যাচ্ছে, একজনের দিকে কম হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো যে যার দিকে কম হয়ে যাচ্ছে তার পরিচ্ছন্নতা, তার ক্ষমতা আকর্ষণ করার ক্ষমতাটা বেশি, আর যার দিকে দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে তার আকর্ষণ করার ক্ষমতাটা আসলে কম। আকার বড় হওয়ার কারণে আসলে আকর্ষণটা কমে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, আকার ছোট হওয়ার কারণে দূরত্বটা কমে যাচ্ছে, আকর্ষণটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা স্পষ্ট মন্তব্য করতে পারছি যে ছোট পরমাণুর পরিচ্ছন্নতার মানটা বেশি হবে আর বড় পরমাণুর পরিচ্ছন্নতার মানটা আসলে কম হবে। তো এখানে সেই ব্যাখ্যাটা এখানে দিয়েছে। তো এখান থেকে এই 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 আলোচনার মানে এতে উপরে ভিত্তি করে প্রশ্ন মানে হয়। তো একটা প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ মানে বেশিরভাগ হয়ে থাকে, সেটা হলো যে তোমাকে এখানে হয়তো প্রশ্ন এরকম বলতে পারে যে এই এই ইয়াতে এই তোমার যে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে এর মধ্যে একটা মৌল হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক, এই কথাটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এই আলোচনার উপর ভিত্তি করে আমরা এই কথাটা, এই ব্যাখ্যাটা আমরা করতে পারি এইভাবে। তো এটা বোঝার জন্য তোমাকে একটু একটু ডিপলি একটু চিন্তা করতে হবে, এই জন্য পুরো পর্যায় সারণীটি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তো দেখো এখানে আমি যেহেতু আমরা এখানে আকারটাকে এখানে মেইনলি আমরা কাজে লাগাবো, এখানে ব্যতিক্রম ধরনের কোনো কথা আমরা এখানে বলতে যাব না যে কেন একটা মৌলকে আমরা সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক আমরা বলছি। তো এর আগে তো আমরা আসক্তির কথা বললাম, তারপরে আয়নীকরণ শক্তির কথা বললাম, সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তার ব্যাখ্যা আমরা দিলাম। তো এখানে ব্যতিক্রমধর্মী প্রশ্ন হচ্ছে এটা যে একটা মৌলকে আমরা এখানে আসলে বেশি তড়িৎ-ঋণাত্মকতা আমরা বলবো, সেটা আমরা একটু যুক্তি দিয়ে বা তোমাকে একটু বোঝাতে হবে। তো আকার যেহেতু আমরা কথা বলছি, হ্যাঁ আকারটা অবশ্যই আমাদের এখানে কাজে লাগবে। দেখো আমি তোমাদের একটা পর্যায় সারণীর একটা নমুনা, এটা জাস্ট পর্যায় সারণী না, পর্যায় সারণীর যে মানে তোমরা যে মানে দেখেছো, তো পর্যায় সারণী সম্বন্ধে তোমাদের যে ধারণা আছে জাস্ট তার সাথে মিল দেখে একটা জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের এখানে একটা চিত্র আমি এঁকেছি পর্যায় সারণীর মতো। এখানে দেখো তোমরা একটা জিনিস এখানে একটু খেয়াল করে চিন্তা করো যে আমরা শুরু থেকে কিন্তু আমরা কথা বলে আসছি যে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে আমরা যত যাই, বাম থেকে ডান দিকে যত আমরা যাই তত কি হয়, পারমাণবিক সংখ্যা বাড়ে এবং আস্তে আস্তে তাদের আকারটা কিন্তু কমে। আর আকারের কথা আমি একাধিকবার এই কথাটা বলছি যে পর্যায়ের ক্ষেত্রে আকারটা যে বাড়ে বা কমে, সেই বাড়া কমার পরিমাণটা কিন্তু একেবারেই কম, সেটা আমাদের যুক্তি দিয়ে শুধু বোঝাতে হয় যে এইটার সাথে আসলে এইটা একটু কম হয়, এটার সাথে একটু আর একটু কম হয়। কিন্তু আপাত দৃষ্টিতে যদি আমরা বিবেচনা যদি করতে যাই, তাহলে কিন্তু পর্যায়ের মৌলগুলোর আকার কিন্তু আমরা ওইভাবে কম বলতে, ছোট বড় বলতে পারি না। কারণ সকলের ক্ষেত্রে যেমন ধরো যেখানে তোমাকে যদি বলি যে এই যে লিথিয়াম হচ্ছে 2, এটা আসলে 1 নাম্বার না, এখানে আমরা পারমাণবিক সংখ্যা লিখেছি যে লিথিয়াম হচ্ছে 2, সোডিয়াম হচ্ছে এটা, সরি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখেছি, কেন লিখেছি সেটা আমি পরে বলছি। লিথিয়াম হচ্ছে 3, তারপরে তোমার সোডিয়াম হচ্ছে 11, তারপরে কি পটাশিয়াম হচ্ছে তোমার এতে 19, এরকম, এটা রুবিডিয়াম হচ্ছে 37 এরকম। তো এখানে দেখো পারমাণবিক সংখ্যা গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হলো একটার চেয়ে একটা অনেক বেশি। আর যদি পর্যায়ের ক্ষেত্রে দেখি, দেখো লিথিয়াম 3, তারপর হচ্ছে বেরিলিয়াম 4, তারপর হচ্ছে 5, কিন্তু এখানে আকারটা আমরা কম বেশি নর্মালি মানে আপাত দৃষ্টিতে বলতে পারিনি। এই জন্য দেখো এখানে আমরা একটা সংখ্যা লিখেছি 2, আবার দেখো ডান পাশেও লিখেছি 2, আবার নিচে পর্যায়ে আমরা লিখেছি, ডান পাশে লিখেছি, বাম পাশে লিখেছি 3 দিয়ে শুরু, আবার শেষে গিয়ে দেখো 3 দিয়ে শেষ। কেন এই বিষয়গুলো আমরা লিখলাম এই জন্য যে একটু আগেই দেখো তোমাদের দুইটা পরমাণু কিন্তু আমরা গঠন দেখিয়েছি, একটা হচ্ছে ফ্লোরিন, একটা হচ্ছে ক্লোরিন। তো ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তর কি? বহিস্থ শক্তি স্তর হচ্ছে হলো দ্বিতীয় শক্তি স্তর, আর ক্লোরিনের বহিস্থ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তার মানে যেমন ধরো এখানে এইটি যদি তোমাদের এই দুইটা ইলেকট্রন বিন্যাস যদি আমি তোমাদের বলি, তাহলে তোমাদের একটু হয়তো বুঝতে সুবিধা হবে যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, লিথিয়াম হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s 2s1, 1s2 2s1। আর সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটাকে, সোডিয়াম তো 11, সেখানে কি, সেখানে আমরা দেখবো 1s2 2s2 2p6, তার মানে কত 10টা হয়ে গেল, 2p6 আর হচ্ছে 3s1। তার মানে এই দেখো লিথিয়াম বলছি যে 2s1, কিন্তু বাট সোডিয়াম বলছে 3s1। তার মানে বিষয়টা কি হলো যে এই যে শেষ যে ইলেকট্রনটা সেটা হলো এই s অরবিটালে আছে এবং সেটা হচ্ছে নতুন একটা শক্তি স্তরে আছে।
1s2 মানে শেষ ইলেকট্রনটা একটা নতুন শক্তি স্তরে আছে। আবার সোডিয়ামের এখানে দেখো যে 1s2 2s2 2p6 2p6, তারপরে শেষ ইলেকট্রনটা আছে 3s1। এই জিনিসটা কি তোমরা অনুমান করতে পারছো? হ্যালো হ্যালো স্যার বুঝি নাই। হ্যাঁ, এই জিনিসটা তুমি যদি না বুঝতে পারো তাহলে তোমাকে এটা বলে আমি যতই চেষ্টা করি না কেন কোনো কাজ হবে না। আগে এটা তোমাকে আমি আগে দেখাই নিই। আচ্ছা, দেখো আমি ভিতরে ইলেকট্রন গুলো বিন্যাসগুলো আমি লিখছি, আমি শুধু শেষ ইলেকট্রন বিন্যাসটা তোমাকে লিখে দেখাচ্ছি, যেতে সময়ের একটা ব্যাপার আছে। এখন দেখো তো বুঝতে পারো কিনা যে লিথিয়ামের বহিস্থ শক্তি স্তর কিন্তু দ্বিতীয় শক্তি স্তর, তাই না? আর সোডিয়ামের বহিস্থ শক্তি স্তর কি? সোডিয়াম বহিস্থ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তুমি যদি এখানে যদি তুমি পটাশিয়ামকেও যদি তুমি দেখো, তাহলে পটাশিয়ামের এখানে তোমাকে ওইটি তুমি দেখবে যে আচ্ছা দেখো আমরা তিনটা মৌলিক ইলেকট্রন আমরা বিন্যাস আমরা দেখছি যে লিথিয়ামের বহিস্থ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এবং সোডিয়াম হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর হ্যাঁ 3 নাম্বার। আর হচ্ছে পটাশিয়াম বহিস্থ শক্তি স্তর কিন্তু 4s4। তার মানে পটাশিয়ামের বহিস্থ শক্তি স্তরটা মানে ইলেকট্রন যখন শেষ ইলেকট্রনটা যায় তখন কি হয়, তোমার ইয়াদের শুরু হয়। এখানে এখানে ডিটা আসলে হবে না, এখানে এখানে ডিটা হবে না, আমি এটা ডিটা আচ্ছা ঠিক আছে। এখানে তোমরা দেখো যে তিনটা মৌলের ক্ষেত্রে এই জন্য আমি দেখো যে 2 3 4, অর্থাৎ এই যে লিথিয়ামের পরে তুমি বেরিলিয়াম আসবে, বেরিলিয়াম এখানে কি করবে, বেরিলিয়াম 2s2 দিয়ে দেবো। আবার বোরন আসবে, বোরনের ওখানে কি দেবো 2p1 দেবো। তারপর বোরনের পর কার্বন আসে, কার্বন ওখানে করে দেবো 2p2 দেবো। এইভাবে এভাবে ইলেকট্রিক বিন্যাসটা হবে না? এটা কি বুঝতে পারছো তো? হ্যালো হ্যালো জি স্যার, এটা বুঝছি। হ্যাঁ, তাহলে এটা যদি বলতাম না, আমরা এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে একটা পর্যায়ে যে শুরু হলো, যে 2 তে যে শুরু হলো, এর মধ্যে এসও আছে পিও আছে, এইভাবে ইলেকট্রন আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে এসে এসে একবারে কি হয়ে যাবে, এইখানে এসে 2p6 হয়ে যাবে। তারপরে আবার সোডিয়াম যখন 2p যখন 6 হবে, তারপরে এটা হচ্ছে নিয়ন, তারপরে কি, তারপরে হচ্ছে 11 হচ্ছে সোডিয়াম, তারপরে 3s1, এই 3s1 মানে একটা নতুন শক্তি স্তর দেখো শুরু হলো। আবার সোডিয়ামের পরে কি, সোডিয়ামের ম্যাগনেসিয়াম 12, তারপর 3s2 হবে, তারপরে ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়াম, কি 3p1 হবে। এইভাবে হতে 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 কত হবে, এখানে 3p, এখানে 3p6 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আর্গন। তারপরে আবার এটা 18টা, কিন্তু 18টা ইলেকট্রন এখানে লিখবো 3p6 দিয়ে। তারপরে আবার 19 যখন লিখবো, তার মানে পটাশিয়াম লিখবো। 18টা তো এখানে লিখেই ফেলছি, এই 3p6 তো লিখেই ফেলছি এখানে। এখন আমাকে 4s1 মানে শেষ ইলেকট্রনটা আবার লিখবো আমরা
4 এসে গিয়ে। তো 4 এর যখন শুরু হয়, তো আমরা চতুর্থ শক্তি স্তরটা আবার একটা পর্যায় দিয়ে আবার আসলে মানে একটা শুরু হলো, একটা নতুন শক্তি স্তর দিয়ে, মানে একটা পর্যায় শুরু হলো। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে একটা পর্যায় শুরু হয় একটা নতুন শক্তি স্তর দিয়ে। আর যেহেতু এই যে লিথিয়াম বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, সবগুলো মৌলই হচ্ছে কি একই গ্রুপের মৌল। আর একই গ্রুপের মৌল থেকে তো আমরা তো জানি যে আকার পার্থক্য অনেক বেশি হয়ে যায়। আকার পার্থক্য অনেক বেশি, কারণটা হচ্ছে একটা মৌল থেকে আরেকটা মৌলের একটা শক্তি স্তর আসলে কমই থাকে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে বহিস্থ শক্তি স্তর, এখানে শক্তি স্তর মোট আছে 2টা, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে মোট শক্তি স্তরে কিন্তু 3টা পাচ্ছি। পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু মোট শক্তি স্তরে কিন্তু আমরা 4টা পাচ্ছি, যে 1 2 3 4। তো এই জন্য আমরা একটা পর্যায়ের মৌল থেকে আরেকটা পর্যায়ে, এখানে একটু ভালো করে খেয়াল করবে, একটা পর্যায়ের মৌল, যেমন এই দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, তাহলে আমরা একটা পর্যায়ের মৌলগুলোর আকার, আমরা আরেকটা পর্যায়ের মৌলগুলো আকার থেকে যে অনেক সহজেই যে ছোট বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা মানে খুব পরিষ্কার কিন্তু অনুমান করতে পারছি। মানে এই যে আমি কিন্তু একটা পর্যায়ের মৌল সমূহের কথা কিন্তু বলছি না, আমি বলছি একাধিক পর্যায়ের। যেমন 2 নম্বর পর্যায়, তারপরে 3 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়, আমি কিন্তু এইভাবে বলছি যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আকার তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আকারের চাইতে ছোট। আবার তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আকার চতুর্থ পর্যায়ের মৌলগুলোর আকার থেকে ছোট। কেন? যে এখানে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ের মৌলগুলোর শক্তি স্তরের একটা পার্থক্যই রয়ে গেছে। লিথিয়ামে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর বহিস্থ শক্তি স্তর হচ্ছে, মানে শক্তি স্তর হচ্ছে মাত্র 2টা, অথচ তৃতীয় পর্যায়ের মৌলগুলোর শক্তি স্তরের সংখ্যাই হলো 3টা। আবার চতুর্থ শক্তি স্তরের যে পর্যায়ের মৌলগুলোর শক্তি স্তর সংখ্যা হচ্ছে 4টা। মানে এই যে শক্তি স্তর পার্থক্য হওয়ার কারণে আকারের পার্থক্যটা অনেক বেশি। এই গেল হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে। তাই আমরা এটাই যদি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে পর্যায় সারণীতে যতগুলো পর্যায় থাক, তার মধ্যে আমরা 1 নম্বর পর্যায়ের কথা বলবো না। এখানে 2টা মৌল আছে এবং 2টা মৌলের আকারটা একেবারেই ছোট, যেহেতু এখানে একটা করে শক্তি স্তর আমরা বলবো না। আমরা কম্পেয়ার করবো হচ্ছে শুধুমাত্র কি করব, যে দ্বিতীয় থেকে একদম সপ্তম পর্যায় পর্যন্ত এই পর্যায়গুলো আমরা চিন্তা করি, যে এই পর্যায়ের গুলোর মধ্যে কোন পর্যায়ের মৌলগুলোর আকার ছোট হবে। তাহলে আমরা এখানে কি মন্তব্য করতে পারি, কে বলতে পারবে? হ্যালো, আমরা যদি বলি দ্বিতীয় থেকে সপ্তম পর্যায়ে, এই 7টা পর্যায়ের মধ্যে কোন পর্যায়ের মৌলগুলোর আকার তাহলে তুলনামূলকভাবে ছোট হবে? হ্যালো, কি বোঝা যাচ্ছে না এখনো? হ্যালো, দ্বিতীয় দ্বিতীয় পর্যায়গুলোর। হ্যাঁ অবশ্যই দ্বিতীয় পর্যায়ে, কিন্তু সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে একটা পর্যায়ের মৌলগুলোর আকার আর একটা পর্যায়ের মৌলগুলোর আকারের মধ্যে বিস্তর পার্থক্যই একটা শক্তি স্তরেরই পার্থক্য রয়ে গেছে। এই জন্য আমরা বলছি যে উপরের দিকের পর্যায়ের মৌলগুলোর আকারটা হচ্ছে ছোট, আর নিচের দিকের পর্যায়ের মৌলগুলোর আকার হচ্ছে বড়, কারণ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ের মৌলগুলোর মধ্যে একটা শক্তির পার্থক্যই থাকে। আর একটা শক্তি স্তর মানে একটা শক্তি স্তর বড় হওয়া মানে তার আকারটাও বড় হয়ে যাওয়া। সেটা আমরা ওই যে ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে আমরা দেখলাম যে দুই পর্যায়ের মৌল এবং তাদের আকার পার্থক্য অনেক বেশি। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে আসলে 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর আকার হবে সব থেকে ছোট এই 7টা পর্যায়ের মধ্যে। 1 নম্বর পর্যায়ের কথা আমরা কিন্তু বিবেচনায় নিয়ে আসবো, ওটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর আকারটা হচ্ছে অনেক ছোট অন্য পর্যায়গুলোর চাইতে। এরপরে আমরা তাহলে পর্যায়টা আমরা নির্ধারণ করে ফেললাম যে দ্বিতীয় নম্বর পর্যায়ের মৌলগুলোর আকারটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট। এখন আমরা যদি এটা বিচার করতে পারি যে এই 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর মধ্যে কোন মৌলটার আকার সব থেকে ছোট হবে, সেটা যদি এখন তোমরা চিন্তা ভাবনা করে, সে কথাটা কিন্তু আমি আগেই বলেছি যে একটা পর্যায়ের যে মৌলগুলো আছে, বিভিন্ন মৌলগুলো আছে, যতগুলো মৌল থাকে এই মৌলগুলোর আকার কিন্তু প্রায় একই রকমই আমরা আপাত দৃষ্টিতে মনে করে থাকি। কেন? দেখো একটা পর্যায়ে, এখানে আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস তোমাদের দেখে দিলাম যে লিথিয়াম 2 নম্বর পর্যায়ে শুরু হলো। এই 2 নম্বর পর্যায় একটা শক্তি স্তর দিয়ে শুরু হলে এই শক্তি স্তরটাই থাকবে, শুধু ইলেকট্রন আসবে, ইলেকট্রন গুলোকে আমরা ওই শক্তি স্তরে বিভিন্ন শক্তি স্তরে আমরা ইলেকট্রন শুধুমাত্র স্থাপন করব। আমরা মানে ওই যে যেমন বলে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে গেলাম, শক্তি স্তরে একটা পার্থক্য হয়ে গেল, এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কি হবে, এখানে ইলেকট্রন সংখ্যার পার্থক্য হবে, কিন্তু শক্তি স্তরে কোনো পার্থক্য হবে না। যেমন লিথিয়ামে 3টা ইলেকট্রন আছে, শেষ ইলেকট্রনটা আমরা দ্বিতীয় শক্তি স্তর এস উপস্তরে দিয়ে দিলাম। বেরিলিয়াম 4টা ইলেকট্রন আছে, সেখানে আমরা এই যে শেষ ইলেকট্রনটাকে সেখানে আমরা ওই এসেই দিয়ে দিলাম। তারপর বোরন আছে, সেই বোরনের ইলেকট্রন হচ্ছে 5টা, শেষ ইলেকট্রনটাকে আমরা এই দ্বিতীয় শক্তি স্তরে পি নামক একটা উপস্তর আছে আমরা সেখানেই দিলাম। কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন 6টা, সেখানে আমরা শেষ ইলেকট্রনটাকে আমরা সেই পিতেই দিয়ে দিলাম। এইভাবে এক এক করে আমরা দিচ্ছি, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, পারমাণবিক সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে, এক এক করে দিচ্ছি। এক এক করে আমরা দিতে দিতে কোথায় নিয়ে শেষ করলাম, একদম কোথায় শেষ করলাম, একদম তোমার সর্বশেষ যেটা আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আমরা যেটা দেখেছি যে
P6 ওইখানে গিয়ে শেষ করলাম। তার মানে এতক্ষণ ধরে যে আমরা এক এক করে ইলেকট্রন দিলাম, এখানে শক্তি স্তরে কোনো আমরা পার্থক্য করলাম না, শক্তি স্তর আমরা বাড়ালাম না, কমালাম না, শুধুমাত্র ইলেকট্রনগুলোকে আমরা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, এক এক করে ইলেকট্রনগুলোকে ওই শক্তি স্তর আমরা দিচ্ছি। তো এই যে তোমাদের তো আমরা আগে ব্যাখ্যা করেছি যে একটা পর্যায়ে বিভিন্ন মৌলগুলোর আকার একটার চেয়ে আরেকটার কম বেশি হয় কিভাবে, সেটা তোমরা জেনেছো যে এভাবে অনেকে মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, একটা পর্যায়ে বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, ইলেকট্রন তার পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, ফলে কি হয় যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়ে না, কিন্তু বহিস্থিত শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ওদিকে আবার কি হয়, ওদিকে আবার নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতাটা বাড়ে। কেন? পারমাণবিক সংখ্যা বেড়ে যাচ্ছে, এই জন্য আকর্ষণ করার ক্ষমতা বাড়ে। আবার ইলেকট্রনও বেড়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা বাড়ছে না। ফলে আমরা যতই আমরা বাম থেকে ডান দিকে যাই, নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বেশি আস্তে আস্তে বেড়ে যাওয়ার কারণে, আকর্ষণটা বেশি হওয়ার কারণে বাইরের শক্তি স্তরটা একটু ভিতর দিকে কেমন যেন চেপে আসে। তার মানে আমরা বলতে পারবো যে আয়তনটা আকারটা আস্তে 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 ছোট হয়ে আসে, এবং সেই আয়তন আকার যে ছোট হয়ে আসে এটা কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিতে আমরা নাও বুঝতে পারি, কিন্তু আমাদের এই যুক্তিতে আমরা বলছি যে হ্যাঁ আসলেই ছোট হয়ে আসে। কেন? যে আকর্ষণটা বেড়ে যাচ্ছে, কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্বটা বাড়ছে না, শুধু সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, আবার ওইদিকে তোমার নিউক্লিয়াস আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে। এই ফলে আকর্ষণটা ক্রমান্বয়ে বাড়ছে, ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার কারণে শক্তি স্তরগুলোতে যেহেতু আমরা বলছি আমরা ফ্লেক্সিবল, ওটা আকর্ষণ বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ভিতরে দিকে চেপে আসার কারণে মৌলগুলোর আকারও আস্তে 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 ছোট হয়ে থাকে। তো এই জন্য আমরা বলেছিলাম যে পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের বিভিন্ন মৌলগুলোর আকারের তুলনার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডান দিকের মৌলগুলোর আকারটা আস্তে আস্তে কমে, আর বাম দিকের মৌলগুলোর আকারটা আস্তে আস্তে আসলে কি বড় থেকে যায়। তো এইভাবে আমরা সে আগের আলোচনা থেকে আমরা শিখেছিলাম। তার মানে একটা পর্যায়ের বাম দিকের মৌলগুলোর আকার তুলনামূলকভাবে বড় থাকে, আর ডান দিকের মৌলগুলোর আকার তুলনামূলকভাবে ছোট থাকে। তো এইটা এই যে কথাটা আমি মন্তব্য করলাম, সেই মন্তব্য অনুসারে কিন্তু আমরা বলতে পারি যে একটা পর্যায়ের আমরা নিষ্ক্রিয় গ্যাসের কথা এই গ্রুপটার কথা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এটা 18 নম্বর গ্রুপ, নিষ্ক্রিয় গ্রুপের 18 নম্বর, 18 নম্বরটা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা নেব হচ্ছে কত 17 নম্বর গ্রুপ পর্যন্ত, 17 নম্বর গ্রুপ পর্যন্ত। কারণ নিষ্ক্রিয় যেহেতু তারা নিষ্ক্রিয়, এখানে আমরা তাদের তড়িৎ-ঋণাত্মকতার মান, তাদের ইলেকট্রন আসক্তি, এগুলো কোনো কিছু আমরা বিবেচনা করবো না। আমরা 17 পর্যন্ত আমরা এখানে কাউন্ট করব। তাহলে এই যে পর্যায়ের যে মৌলগুলোর যে ডান দিকে যাচ্ছে আকারটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে ছোট হতে তো কোথায়, একদম 17 নাম্বার যে গ্রুপের যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর আকার কিন্তু তাহলে আসলে ওই পর্যায়ের মৌলগুলোর অন্যান্য মৌলগুলো চাইতে অনেক ছোট হয়ে যাবে। এই কথাটা কি তোমরা কি বুঝতে পারছো? যে তাহলে আমরা বলতে পারি একটা পর্যায়ে সর্বডাইনের যে গ্রুপটা আছে, সর্বডাইনের যে মৌলটা আছে, সর্বডাইন মানে কি, সর্বডাইনের শেষ মৌলটা হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক তার আগেরটার কথা আমরা বলবো, কারণ নিষ্ক্রিয় কথা আমরা এখানে আনবো না। এই কথাটা কি তোমাদের বুঝতে সুবিধা, মানে বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে আমরা বলতে পারি যে কোনো পর্যায়ের সর্বশেষ যে ডাইনের যে মৌলটা আছে, অর্থাৎ সর্বশেষ ডাইনের মৌলটা মানে কি, নিষ্ক্রিয় গ্যাসের আগের মৌলটা, নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ গ্রুপের মৌল, আর তার আগের যে গ্রুপ 17 নম্বর গ্রুপের, এই গ্রুপের মৌলগুলোর আকার আমরা বলতে পারি তুলনামূলকভাবে ছোট যে কোনো পর্যায়ের মৌলগুলোর মধ্যে। যদি আমরা দ্বিতীয় কথা বলি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলবো ঠিক দ্বিতীয় পর্যায়ের শেষ যে দ্বিতীয় পর্যায়ের যে নিষ্ক্রিয় গ্যাস যে আছে নিয়নের ঠিক আগের মোলটার আকারটা হবে অনেক, মানে সব থেকে ছোট। আবার যদি তৃতীয় পর্যায়ের কথা বলি, তৃতীয় পর্যায়ের শেষে আছে তোমার নিষ্ক্রিয় গ্যাস আর্গন, এই আর্গনের আগের যে মোলটা, সেই মোলটার আগে সেই মোলটার আকারটা হবে তুলনামূলকভাবে ওই পর্যায়ের মোলগুলোর মধ্যে হলে ছোট। তাহলে এইভাবে আমরা বলতে, তার মানে আমরা এক কথা বলতে পারছি যে গ্রুপের কথা যদি বলি, তাহলে আমরা বলবো যে আমরা এই 17 নম্বর গ্রুপের মৌলগুলোর আকারটা হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য গ্রুপের মৌলগুলোর চাইতে ছোট। তাহলে পর্যায়ের ক্ষেত্রে আমরা এখানে বিবেচনা করে ফেললাম, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আসলে 2 নম্বর পর্যায়ের, সার্বিকভাবে বলছি পর্যায়ের ক্ষেত্রে যে 2 নম্বর পর্যায়ের মৌলগুলো আকার হচ্ছে সবচেয়ে ছোট। এখন বলছি তুমি গ্রুপের কথা বলো, তাহলে গ্রুপের কথা চিন্তা করতে করতে আমরা দেখলাম যে না, আসলে 17 নাম্বার, কারণ সবচাইতে মানে ডাইনের যে মানে গ্রুপ, মানে শেষ দিকের যে গ্রুপ, শেষ দিকের গ্রুপটা হচ্ছে পর্যায় সারণী নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, ওটা কথা আমরা বলছি না। তার আগের যে গ্রুপ, সেই গ্রুপের মৌলগুলোর আকারটা হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য বাম দিকের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর চাইতে ছোট হবে। তো এখন তাহলে আমরা গ্রুপে পেয়ে গেলাম 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর ছোট কথা বলছি, আর বলছি 17 নম্বর গ্রুপের মৌলগুলোর আকারটা হচ্ছে ছোট। তো এখন দেখো, আমরা তো এটাও তো জানি যে একটা গ্রুপের মৌল সমূহের মধ্যে
কার আকারটা বড় হয় কার আকারটা ছোট। আমরা তো খুব সহজেই আমরা এই কথা আমরা শিখে ফেলছি যে একটা গ্রুপের উপরের মৌলগুলো আকারটা থাকে ছোট আর নিচের মৌলগুলো আকারটা থাকে হচ্ছে বড়। তাহলে আমরা এই ৭০ নম্বর গ্রুপে দেখো এখানে ৭০ নম্বর ইন্ডিকেট করেও দিয়েছি যে এই ৭০ নম্বর গ্রুপে তারা বলতে পারি যে প্রথম মৌলটা হচ্ছে এখানে হচ্ছে ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। অর্থাৎ এই ৭০ নম্বর গ্রুপের প্রথম মৌল মানে সবচেয়ে উপরে মৌল হচ্ছে ফ্লোরিন। এই ফ্লোরিনের আকারটা তাহলে হচ্ছে এই গ্রুপের মধ্যে সবথেকে ছোট। আবার পর্যায়ের কথা যদি বলি তাহলে পর্যায়ের ক্ষেত্রে আমরা বলবো যে দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল হচ্ছে নিয়ন। নিয়নের আগের মৌলটা হচ্ছে ফ্লোরিন, তার আকারটাও সবথেকে ছোট। তাহলে আমরা গ্রুপের বিচারও দেখলাম এবং পর্যায়ের বিচারও দেখলাম যে ফ্লোরিনকে আমরা বলছি সবথেকে ছোট পর্যায় সারণীর মধ্যে মৌল। আর এই জন্যই আমরা তাহলে বলতে পারবো যে গ্রুপের বিচারে এবং পর্যায়ের বিচারে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তার ক্ষমতা। তার মানে এখানে যেহেতু আমরা তড়িৎ কথা বলছি তাহলে ইলেকট্রন টানা, যেহেতু আমরা ছোট কথা বলছি সব দিকে সবার ক্ষেত্রে সবার সাথে তুলনা করা হচ্ছে ছোট, এই জন্য ফ্লোরিনের তড়িৎ মানটা হবে অন্য মৌলের চাইতে সবচেয়ে বেশি। দেখো কথাটা বোঝো কিনা, টাইমটা এখনই শেষ হয়ে যাবে। হ্যালো, তাহলে আমরা গ্রুপ এবং পর্যায়ের বিচার যদি আমরা এইভাবে করি আকারের কথা যদি বলি তাহলে ফ্লোরিনকে আমরা সবথেকে ছোট বলছি এবং এই জন্যই তার তড়িৎ মানটা হবে সব থেকে বেশি। কথাটা বোঝা